তাদের যে প্ল্যানটা হয় সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রীকে এমন একটা জায়গাতে নিয়ে এসে এমন একটা জায়গা ক্রিয়েট করবে যে তাকে বলবে আপা আপনাকে মারতে আসলো, মেরে ফেলবে, এখন আপনাকে চলে যেতে হবে। চলে যেতে হবে। আপা যখন প্লেনে উঠেছেন, হেলিকপ্টারে উঠেছেন, উনি জিজ্ঞেস করছেন গোপালগঞ্জের কোনখানে আমাকে নামাবা, কোন জায়গাতে নামাবা। In the middle of the sky, she didn't know that she is going to India. Are you surprised? আমি সারপ্রাইজড, ইয়েস। বানিয়েছি দেখিস নাই? আমি 2 দিন আগে একটা ভিডিও বানিয়েছি। আমি বলেছি যে এই সরকারকে উৎখাতের পরিকল্পনা ফাইনাল, প্রধান হবে হচ্ছে হোসেন জিল্লুর, তা না হলে ইউনুস, এবং ছাত্রদেরকে মাঠে নামানো হবে। তখনও রাশিয়া আপনার এই তথ্য দেয়ই নাই, কারণ এর মধ্যে পিটার হাসের বাসাতে একটা মিটিং হয়। ওই মিটিং এ আপনার আমির খসরু মাহমুদ চৌধুরী, তারপরে তাবিদ আউয়াল, আরে মেয়েটার নাম যেন কি, ফরিদপুরের এবার এমপি হয়েছে, যে আমাদের ওবায়দুর রহমান সাহেবের ছেলে, মেয়ে শামা ওবায়েদ, এরা 4-5 জন তখন গেছে হচ্ছে পিটার হাসের ওইখানে। পিটার হাসকে গিয়ে তারা বলেছে যে তারেক রহমানের এই আপনার ইটা উঠানোর জন্য, ওই যে তার যে এম্বার্গোটা উঠানোর জন্য, এবং একই সাথে তারা বলেছে যে আওয়ামী লীগের যেই ওই যে স্যাংশনটা, এইটা তারা আরেকটু রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দিয়ে তারা যাতে এখানে দেয়, বুঝতে পারছেন? তো পিটার হাস একটা তো রাজি হয়নি। ভেরি ইন্টারেস্টিং। আমেরিকানরা তো ধরেন মাথা রাখতে হবে যে একটা কথা আমি আপনাকে আজকে একটু বলে দেই, একটা কোল্ড ওয়ার কিন্তু এখানে আছে, দুটা সুনির্দিষ্ট এমবেসির মধ্যে কোল্ড ওয়ার আছে বাংলাদেশে। আমেরিকান এমবেসি কিন্তু এই ইলেকশনে তেমন সুবিধা করতে পারেনি, কারণ আমেরিকান এমবেসি এবার ক্ষমতায় আনতে চেয়েছিল জামাত এবং এনসিপি কে। ওদের যে ফার্স্ট সেক্রেটারি আছে, দাঁড়ান নামটা বলি, ওর নাম হচ্ছে ম্যাথিউ বে, নাম খুঁজবেন। ম্যাথিউ বে নামে একটা ছেলে আছে, এত পাকনা, এত দুষ্ট, এই ছেলেটা ওয়ান হ্যান্ডে কাজ করেছে। ম্যাথিউ বে ওয়ান হ্যান্ডে কাজ করেছে আওয়ামী লীগের এগেনস্টে। ম্যাথিউ বের সাথে যে ডোনাল্ড লুমু যারা যারা এসেছে, এই পরিকল্পনা সাজিয়েছে, বিভিন্ন আর্মি অফিসারদেরকে নিয়ে, পলিটিশিয়ানদেরকে নিয়ে করেছে। একে মনে হয় এখন আফগানিস্তান বা রাশিয়াতে পাঠিয়ে দেওয়া হয়েছে, বা সামওয়্যার, ঢাকাতেও নেই, ও চলে গেছে গত বছরের শেষের দিকে। আমরা কিন্তু এই তথ্যগুলো পাচ্ছিলাম। তো আপনি আরো শুনতে চান নাকি আজ এই পর্যন্ত রাখবেন? তো ওরা যখন এই যখন পরিকল্পনা চলছিল, সেনাবাহিনীকে কিন্তু নামানো হবে কি হবে না এইটা নিয়ে সেনাবাহিনীর মধ্যেই কিন্তু আপনার সন্দেহ ছিল। মাথায় রাখবেন, আমি কিন্তু 5 তারিখেও ভিডিও দিয়েছি যে কিছু হবে না, সেনাবাহিনী ঐক্যবদ্ধ আছে। অনেকে আমাকে এটা নিয়ে ট্রল করে, আমি আমার বলতে দ্বিধা নাই যে আই ওয়াজ আউটপ্লেড টু। বুদ্ধ আমিও হয়েছি। এই কারণে বুদ্ধ হয়েছি, কারণ হলো দেখেন আমি কিসের উপরে কাজ করি, আমি কিসের উপরে কথা বলি ভাই, আমার সোর্সের উপরে কথা বলি, আমার সোর্সের উপরে, আমার যারা লোক আছে তাদের উপরে। ওইখানেও তো ধরেন 6টা করার লোক আছে, তো অবভিয়াসলি ওইখানে আমি ফেল করেছি, বা ওই জায়গাতে আমার তথ্য, কিন্তু আমার অনেক তথ্য খুব অ্যাকুরেট ছিল। আমি একটা স্ট্যাটাসও দিয়েছিলাম যে এখনো 2টো শক্তি রাস্তাতে নামেনি, ওই 2টো শক্তি রাস্তাতে নামলে আমরা বিপদে পড়বো। ওই কথাটা আমি মিন করেছি যে হেফাজতুল ইসলামী তখন রাস্তায় নামেনি, মাদ্রাসার স্টুডেন্টরা তখন রাস্তায় নামেনি। আমি তখন ওই শক্তিটার কথাই বলেছি, চরমনাইরা তখনও নামেনি। এটা আমি ইঙ্গিত করে বলেছিলাম, কারণ আমি তো প্ল্যানটা জানতাম। বলছি আমি বারবারই বলেছিলাম যে যাক, এই বারবার কি বলেছিলাম এই কথা এখন না বলি, এগুলো আমি প্রকাশ্যে বলতে চাই না। আলটিমেটলি যেটা হয়েছে, এটা আমাদের দুর্ভাগ্য। সেনাবাহিনী এখানে বিট্রে করে বসছে, সেনাবাহিনীর একটা অংশ বিট্রে করে বসছে, পুরো সেনাবাহিনী না। দেখেন আমাদের
সেনা প্রধান হওয়ার দৌড়ে অনেকেই ছিলেন। আমি এখানে এককভাবে কাউকে ব্লেম করব না। আমি যদি একটা ধরেন ভাই, আমি যে আজকে আওয়ামী লীগের জন্য এত বড় বড় কথা বলি, আমি তো ভাই আমার নিজেকেই বিশ্বাস করি না যে 100 কোটি টাকা দিলে, মানে দেখেন আমি এত বড় কথা আজকে টিভির সামনে বললাম, কিন্তু ভাই আমি জানি হয়তো আমাকে 100 কোটি টাকা আমাকে হয়তো আমার জান দিল আমাকে কেনা সম্ভব না। আমি আপনাকে উদাহরণটা বোঝানোর জন্য বলেছি যে আজকাল তো ভাই নিজেকেও বিশ্বাস করতে ইচ্ছা করে না। রাইট, আপনি কি আমার ওই আবেগের জায়গাটা বুঝতে পারছেন? আমি বুঝতে পারছি। এভরিবডি সিমস টু হ্যাভ এ প্রাইস ট্যাগ, এরকম একটা মানে জিনিস মনে আমার হয়। কাছে মনে হয় মাঝে মধ্যে যখন আয়নার দিকে তাকাই তখন আমি মাঝে মধ্যে চিন্তা করি, আচ্ছা যে আমারও কি কোনো প্রাইস আছে, রাইট, আমারও কি কোনো সুনির্দিষ্ট জায়গা আছে, আমিও কি সব। তো আলটিমেটলি আমি একমাত্র মনে করি এই দলের একটা মাত্রই সারথি আছেন, দুটো মাত্র সারথি আছেন বলতে পারি, যে দুই নেত্রী, বঙ্গবন্ধুর দুই কন্যা, ওনারা দুইজন ছাড়া আর কেউ নাই ভাই। এই খন্দকার মোশতাকের দেশে আপনি নিজেও খন্দকার মোশতাক হয়ে যেতে পারেন, আমিও হয়ে যেতে পারি ভাই, আপনাকেও আপনি বিশ্বাস করেন না। জি জি। মানে আমি যেটা শুনেছি নিজুম ভাই, যে শেখ কবির এবং ওয়াকার সাহেবের শাশুড়ি এই দুইজন গণভবনে এসে বসে থাকতেন জামাইকে সেনাপ্রধান বানানোর জন্য। শোনেন, আপার সাথে আপনার যদি কখনো কথা হয় বা কথা বলার সুযোগ হয়, আপা অনেকে অনেক দূরের থেকে অনেক কথাবার্তা বলে ওনার ব্যাপারে। আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে আপনি এসে সুপারিশ করলেন আর আপা ওইটাতে গলে যাবে, শি ইজ নট লাইক দ্যাট। আচ্ছা, শি ইজ কমপ্লিটলি বুক ওয়ার্ম পার্সন, বুক ওয়ার্ম টাইপের। বইয়ের মধ্যে কি আছে এই দেখো তো, এই আইনে কি বলে দেখো তো, আপনার আত্মীয় উনাকে সেনাপ্রধান বানা দিল, এই কথা বলে উনাকে ছোট করা হয়। আচ্ছা, এটা আমাদের দলের অনেকে বলে এটা মিথ্যা কথা, দিস ইজ নট ট্রু অ্যাট অল। আচ্ছা, গোয়েন্দা রিপোর্ট যদি উনার পক্ষে যায়, এখন মনে করেন ওয়াকারুজ্জামানের ব্যক্তিগত ট্রেট হচ্ছে এই লোক ঘুষ টুস খায়নি কখনো। এখন আর্মির অন্যান্য অফিসাররা কি ঘুষ খেত? নো, আমি সেটাও বলছি না। বাংলাদেশে ভালো ছেলের সংজ্ঞা কি মোল্লা ভাই বলেন দেখি? ধরেন আমাদের সময় আপনারা যখন পড়ালেখা করেছেন, ভালো ছেলের সংজ্ঞা কি? ভালো ছেলের সংজ্ঞা হচ্ছে যে সিগারেট খায় না, মদ গাঁজা খায় না, পড়াশোনা করে, মাগরিবের আগে বাসায় আসে, রাইট, ক্যারিয়ারিস্টিক, তারপরে লম্বা করে সালাম দিল, চাচা আসসালামু আলাইকুম, নামাজ পড়ে, হ্যাঁ আসসালামু আলাইকুম, নামাজ পড়ে, 5 ওয়াক্ত মসজিদে দেখা যায়, এই তো ভালো ছেলের সংজ্ঞা। এই ভালো ছেলে। তো আমাদের ওয়াকার ভাই তো, ওয়াকারে তো আমি চিনি হচ্ছে আমি যখন পিচ্ছি তখন থেকে। কিভাবে চিনি? আচ্ছা। আমার পাশের বাসায় হইতেছে ওয়াকার ভাইয়ের বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট ফ্রেন্ড জিয়া ভাই থাকে। তো আমরা যখন মাঝে মধ্যে ওনারা স্টাফ কলেজ শেষে উনি আসছেন দুই একবার আমি দেখেছি, একবার মনে হয় আমাদের সাথে ক্রিকেটও খেলেছেন রাস্তার মধ্যে, এই পিচকি টিং টিং এর লোক এরকম এখন খাসির মতো হয়েছে, তখন তো তিনি ছিলেন এতটুকু পিচকি টিং টিং একটা লোক ছিল। এর তো মানে যেটা হয়েছে আলটিমেটলি ওয়াকার, যেটা হয়েছে ওয়াকার নামাজ পড়তো, টাকনুর উপরে প্যান্ট পড়তো, তারপরে হচ্ছে আপনার মনে করেন যে আল্লাহ বিল্লাহ করতো। এখন এইসব মানুষকে দেখলে তো আমরা খুবই, এখন যেই লোক আল্লাহ বিল্লাহ করে সে 5 বছরের মেয়েরে যে রেপ করতে যায় হুজুর গুলা, আমরা কি এগুলা কল্পনা করি ভাই? না। এখনো তো রাস্তাঘাটে, এখনো মানে এই কলকাতা শহরে আমি সেদিন এক হুজুরের সাথে রাস্তা দেখা, চিনিও না, লম্বা সালাম দিয়েছি, হুজুর আসসালামু আলাইকুম, উনি উত্তর দিয়েছেন। আমি তো এখনো ভাই হুজুর দেখলে সালাম দিই, ছোটবেলা থেকে শিখেছি এটা। মানে আমরা একটু বুজুর্গ টাইপ লোকজনদেরকে দেখলে কি করি? সালাম দিই। আমি এখনো রাস্তাতে হুজুর দেখলে সালাম দিই, কারণ এইটা আমাদের ভাই শিখেছি ছোটবেলা থেকে, কি করবো, শিক্ষা, সামাজিক শিক্ষা। তো এইটা একটা পয়েন্ট ছিল বটে। এখন একটা মানুষের ধরেন এই ট্রেড গুলো আছে, যে মাননীয় প্রধানমন্ত্রী চিন্তা করেছেন যে নানান ভাবে আমরা পর্যদুস্ত, নানান ভাবে উনার তো একটা হিসাব আছে ভাই। আমি তো আর আমি তো প্রধানমন্ত্রীকে ধরেন এই ডিপলি এখনো জিজ্ঞেস করি না যে আপনি ঠিক কি হিসাবে, এটা জিজ্ঞেস করা যায় নাকি প্রধানমন্ত্রীকে? আমি আমার অবস্থান থেকে আমি প্রধানমন্ত্রীকে এই টাইপের কোশ্চেন করতে পারি কিনা, আমি হয়তো জিজ্ঞেস করতে পারি যে আপা অন্য আশেপাশের কোশ্চেন যে আপনি বুঝতে পেরেছিলেন কিনা, বিট্রে করবে বা সামথিং, অনেক প্রশ্ন কিন্তু ওনাকে করা। আমার তো একটা, উনি প্রধানমন্ত্রী, উনি এখনো পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনার সাথে কথা বলে এখনো আমাদেরকে সেই প্রোটোকল আমাদেরকে মেনটেন করতে হয়, সবাইকে করবোই আমরা। ফলে ফলে ওয়াকারুজ্জামান যে বিট্রে করবে এইটা আমাদের
মনে দিলের ধারেও ছিল না। 4 তারিখ রাত্রে বেলাতে এই যে আমাকে একজন গোয়েন্দা অফিসার দেখিয়েছে, এত বড় নোটবুক নিয়েছে, নিয়ে সেনা সদরে গিয়ে বলে, এই এই ভাই আপনার এখানে কতজন সৈন্য লাগবে, লিখতেছে, এমন ভাবে লিখতেছে মনে হইতেছে যে ভাই মানে ফাটা হালাবে কালকে সকালবেলায়। আপনাকে আমি আল্লাহর কসম করে বলছি, আমাকে 4টা গোয়েন্দা সংস্থার লোকেরা যখন সাক্ষাৎকার নিলাম ঠিক একই কথা বলেছে। বলে ভাই তার সে কি তোর জোর, কলম একটা হাতে নিয়েছে, তারই একটা হাতে আপাকে গিয়ে বলছে আপা 24 ঘন্টার মধ্যে আমি দেখে নেব। তো এই খবর যদি আমার কানে আসে তো আমি বিশ্বাস করবো না, কি করব? অবশ্যই। আমি বেলজিয়ামে যাওয়ার পরে আমাকে একজন ভদ্রলোক বলছিলেন তারা একটা বিয়ের বাড়িতে গেছেন, ওই বিয়ের বাড়িতে ওটা ছিল জামাতি এক বিয়ের প্রোগ্রাম, বাট ওনারা জামাত বিএনপি না, ওনারা গেছেন আত্মীয় স্বজনের থ্রুতে বিয়ের প্রোগ্রামে গেছেন। তো বিয়ের পরে ওই জামাত লিডাররা বসে বসে এখানে গল্প করছিলেন। ওই গল্পের মধ্যে তিনি শুনতে পেলেন ওয়াকারুজ্জামানকে নিয়ে কথা হচ্ছে। ওয়াকারুজ্জামানের আশাটা তাদের জন্য ব্লেসিংস। আমি আজকে এই পর্যন্ত থামবো, এই প্রোগ্রামের একটা দ্বিতীয় পর্ব হবে, কিন্তু এই পর্যন্ত আমি যা বলেছি সেটা একটা সারমর্ম আমি আপনাকে করব। 2018 নিরাপদ সড়ক চাই আন্দোলন এবং কোটা আন্দোলন ছিল আমেরিকার টেস্ট কেস। আমেরিকা নর্দার্ন সাইডে একটা খ্রিস্টান রাষ্ট্র করবে, মিজোরাম টিজোরাম এই সাইডে করবে। দীর্ঘদিন তাদের মিশনারিরা এই কাজটা করছে, ওইখানে খ্রিস্টান বানানো হচ্ছে, ওইখানে দীর্ঘদিন কিন্তু তারা এই কাজটা করে যাচ্ছে মাদার তেরেসা সেজে। আচ্ছা, এটা নেত্রী জানতেন। আপনারা যে শোনেন সেন্ট মার্টিন ইজ এ ব্লাফ। সেন্ট মার্টিন তারা চায় বটে, মূলত তারা চায় হচ্ছে চিটগং, মহেশখালী চায় তারা। আচ্ছা, 2018 তারা টেস্ট কেস দেখে ওদের IRI নামে একটা সংস্থা কাজ করে, এরা সারাক্ষণ জরিপ করে। মজার ব্যাপার হচ্ছে যে when it comes to the regime change তখন ওই রিপাবলিকান ডেমোক্রেটিকরা সব একসাথেই কাজ করে, এদের আর কোনো পার্থক্য থাকে না। তো ওদের সব ফরেন পলিসি সেম, বদমাইশি করতে গেলে এদের সব একই রকম থাকে। আলটিমেটলি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ওরা অ্যাসেস করল যে প্রধানমন্ত্রীর হাতগুলা কারা কারা, স্ট্রংগেস্ট হ্যান্ড, এদেরকে অ্যাটাক করো। প্রধানমন্ত্রীর আওয়ামী লীগ সম্পর্কে একটা ভয়ঙ্কর ধারণা তৈরি করো। তারা আবরারের কাহিনী করলো। আচ্ছা ভাই, আবরারকে যখন মেখুন করা হলো, আমি নিজুম মজুমদার বলেছি ছাত্রলীগের নামে একটা ঘৃণা স্তম্ভ হওয়া উচিত বলেছেন, রাইট। আমি নিজুম মজুমদার বলেছি, এখন তো আমি কান ধরে ক্ষমা চাই। I was so moved মোল্লা ভাই। I know. আমি বোকার হদ্দ ছিলাম, তখন বুঝেছি যে এটা তো ছাত্রলীগ না, এটা হচ্ছে জামাত। সব শিখে আমরা সবাই ধরা খেয়েছি ভাই, আমরা সবাই ধরা খেয়েছি, রাইট রাইট। তো আলটিমেটলি যেটা হয়েছে যে এই জন্য এখন আমি ছাত্রলীগের ছেলেদেরকে সবচাইতে বেশি প্রোটেক্ট করতে চাই, ওদেরকে আমার ভালোবাসাটা ওদের প্রতি দ্বিগুণ। মনে হয়েছে ওই মাই নেম ইজ আর্ল নামে একটা সিরিজ ছিল, যে কোনো একজন মানুষ তার জীবনে যত ভুল করেছে, ট্রাইং টু আনডু দ্যাট, আই এম ট্রাইং টু আনডু মাই অল দ্য মিস্টেকস আই হ্যাভ ডান। এনিওয়ে, তো আলটিমেটলি যেটা হয়েছে সেটা হলো যে তারা প্রধানমন্ত্রীর আর্মস গুলোকে তারা ভেঙে দেওয়ার চেষ্টা করলো, তারা প্রধানমন্ত্রীর প্রশাসনকে তারা ম্যানিপুলেট করার চেষ্টা করলো, প্রধানমন্ত্রীর কাছে রাইট খবরগুলো তারা না আনার চেষ্টা করলো, তাকে বিচ্ছিন্ন করে ফেললো। তিনি হয়ে গেলেন একক এক নক্ষত্র। তার সাথে আরেকটা নক্ষত্র শুধু জল করে জ্বলতো, সেটা হচ্ছে ছোট আপা। ওই একজন মানুষ যে এইভাবে ঘিরে ধরে আছে তাকে, এখনো আজও বোনের সাথে ওই একটাই আছে। আমরা সবাই ভাই বিট্রে করেছি, আমরা আমাদের কথা রাখতে পারিনি, আমরা রাজপথে নামতে পারিনি, আমরা ফেল মেরেছি ভাই, হিলটুস। তো ওরা করলো কি, নানান ধরনের ন্যারেটিভ তৈরি করলো, ওই যে জাহিদুর রহমানকে নামিয়ে দিল তারা। তারা
এবি পার্টিকে আনলো, ইনসাফ পার্টিকে আনলো, চারোদিকে খালি সরকার বিরোধী 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 কথাবার্তা, কখনো কাঁচামরিচ, কখনো ডিজেল, কখনো পেট্রোল, কখনো এইটা নাই সেটা নাই, ব্যতিব্যস্ত করে ফেললো। আমরাও এর মধ্যে কারিকুলাম চেঞ্জ হওয়ার পরে ওই যে আমি হোচিমিনের কথাটাও আমি মাঝখানে খেয়ে এড়া ফেললাম, হোচিমিনের ইস্যুটা নিয়ে আসলো এলজিবিটির ইস্যু। রাইট। এই হোচিমিন যদিও আমাকে বারবার এখন বলে যে নিজুম ভাই আপনি আমাকে ভুল বোঝেন, আমি ডিপ স্টেটের কেউ না, এই না সেই না। এই হোচিমিনকে আমি আমার নিজের স্টুডিওতে এনে সাক্ষাৎকার নিয়েছি, তার উপরে যখন অ্যাটাক হলো, এই হোচিমিন ওয়াজ এ পার্ট অফ এ ডিপ স্টেট। হ্যাঁ, এটা তো আমরা এখন দেখতে পাচ্ছি। হোচিমিন হয়তোবা রিগ্রেট করে, বা হোচিমিন হয়তোবা বুঝতে পারেনি, কিন্তু দে প্লেড উইথ হোচিমিন। আমি হোচিমিনকে বারবার বলেছি আপনি ইন্ডিয়াতে চলে যান, সে যাবে না, সে এত বিপদের পরে সে ঢাকায় থাকবে, কারণ তার খুঁটির জোর আমেরিকা। আমাকে তখন সঞ্জীবনী সুধা নামে আরেকজন এলজিবিটি, ও আমাকে বলছিল ডোন্ট ট্রাস্ট হোচিমিন। আমি সুধার কথা তখন শুনিনি। ও বলেছে যে নিজুমদা ইউ আর ট্রাস্টিং হোচিমিন। আমি শুনিনি। হোচিমিন আপা পর্যন্ত চলে গেছে তার একটা বাড়ির প্রবলেম নিয়ে, বগুড়াতে দখল করে ফেলেছে। আপা তাকে নিজে ডেকে নিয়েই সমস্যার সমাধান করে দিয়েছে। সেই আপার সাথে ছুরি চালাতে তার এক বুক তার কাঁপলো না। এবং তাকে ইস্যু করেই ওই যে উৎস ব্র্যাক এক্স্যাক্টলি শরীফা। আমরা ভাই এইসব পচা শামুকে পা কাটার আমার দরকার আছে? শরীফা বাংলাদেশের কে গে কে লেসবিয়ান এগুলো নিয়ে চিন্তা করার টাইম আছে আমাদের? আজকে থেকে 500 বছর আগে বাংলাদেশে ঘেটু পুত্র ছিল, বাংলাদেশে হাজার হাজার এলজিবিটি আছে। আপনি স্বীকার করেন আর না করেন, গে আছে, লেসবিয়ান আছে, ছেলে ছেলের সাথে ঘুমা থাকে, মেয়ে মেয়ের সাথে ঘুমা থাকে, এগুলো আমরা আলোচনা করি না। দরকার আমরা এসব পেঁচালেই যাই না, পলিটিক্যাল পার্টি এসব পেঁচালে আমাদের ঢুকার টাইম আছে। শোনেন আমরা খুব ভালোভাবে জানি এগুলো আছে, থাকবে, কারণ এগুলো জেনেটিক্যালি ব্যাপার। যেহেতু আমি এখন একটা পলিটিক্যাল পার্টি সমর্থন করি, এখন আমি আর অ্যাক্টিভিস্ট, আগে অন্য সময় হলে বলতাম এদের অধিকার ফেরত দিতে হবে, এই করতে হবে। আমি যখন একটা পলিটিক্যাল পার্টির হয়ে দাঁড়াইছি, তখন আমি বুঝি হাউ ডিফিকাল্ট ইট ইজ ফর এ পলিটিক্যাল পার্টি টক অ্যাবাউট দ্যাট। আমাকে এখন দুম করে পিক করবে হেফাজতে ইসলাম আর চরমনাই পীর, এই প্রেশার আমি নিতে পারবো? সো হুদাই আমি কেন এই ট্র্যাপে পাড়া দিব? আপনি বাংলাদেশের পলিটিক্স খেলতে হবে বাংলাদেশের মতো। রাইট, অ্যাবসলিউটলি। ঠিক আছে, অনেক কথা আছে, বুঝছেন, অনেক কথা। তবে আমি আপনাকে যেটা বলছি যে আমি সেকেন্ড পর্বে আপনাকে আমি ফাইনাল এটা টাচটা দিব, কি হয়েছে না হয়েছে। আজ যেই তথ্যগুলো আমি দিলাম বিচ্ছিন্ন ভাবে, দর্শকরা নিশ্চয়ই এগুলোর সাথে একে একে দুই মিলাবে। সরি ফর মাই সাম ল্যাঙ্গুয়েজ, আমি আসলে একটু বৈঠকি লোক, আমি বৈঠকি স্টাইলে কথা বলতে পছন্দ করি।